প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের দ্বিতীয় লেকচার। আমি আজকে বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করাবো। তোমরা একটু গুরুত্ব সহকারে আজকের ক্লাসটি ফলো করার চেষ্টা করো, এখান থেকে অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে। তো আমরা যে অঙ্কটা দিয়ে আমরা স্টার্ট করব সেটা হচ্ছে নিউটনের গতির যে দ্বিতীয় সূত্র, সামেশন এফ ইকুয়াল টু এম এ। এই সূত্রের আমরা অনেক প্রয়োগ আছে, এই সূত্রের সামেশন এফ ইকুয়াল টু এম এ। তো সামেশন এফ ইকুয়াল টু এম এ বলতে অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে যে কোনো একটা বস্তুর উপরে একাধিক বল যদি প্রযুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে বস্তুটার উপরের যে নিট বল তৈরি হয়, এবং এই নিট বলের কারণে এই বস্তুটিতে যে একটি ত্বরণ তৈরি হয়, সেটাই আমরা এই সমীকরণ ব্যবহার করে বের করতে পারি। তো কিভাবে আমরা এই সমীকরণ ব্যবহার করে আমরা বাস্তবে আসলে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করতে পারি, সেটাই আমি প্রথম যে প্রয়োগ সেই প্রয়োগটাতে দেখানোর চেষ্টা করেছি। প্রয়োগ নাম্বার 1। তো প্রয়োগ নাম্বার 1-এ দেখো, আমরা এখানে একটা তল বিবেচনা করেছি। তল, তো তল বলতে কয় মাত্রিক বোঝানো হয় বলো তো? তল বলতে দ্বিমাত্রিক দ্বিমাত্রিক স্যার। বোঝানো হয়। সেটা আমি এখানে দ্বিমাত্রিক ইন্ডিকেট করে দিয়েছি, এখানে এক্স আর ওয়াই দ্বিমাত্রিক তল। স্যার। হ্যাঁ, এক্স আর ওয়াই তল আমরা বিবেচনা করেছি। তো সেই তলের উপরে এই দ্বিমাত্রিক তলের যে ছেদবিন্দু, ও সেখানে একটা বডি আছে, একটা বস্তু আছে, যে বস্তুটার ভরকে আমরা নামকরণ করেছি এম কেজি। আমরা যেহেতু অঙ্ক করব, এই জন্য তার একটা ভ্যালু আমরা এখানে বলে দিয়েছি, যে এম এর ভ্যালু হচ্ছে 50 কেজি, 50 কেজি। এখন এই 50 কেজি ভরে বস্তুর উপরে আমরা এখানে দেখো দুইটা বল প্রয়োগ করেছি। একটু চিত্রে দেখা যাচ্ছে, দেখো তো, দুইটা বল প্রয়োগ করেছি, জি একটা জি স্যার। স্যার, F1 জি F1 আর স্যার। একটা F2। প্রত্যেকের মানও কিন্তু বলে দেওয়া আছে দেখো, এবং প্রত্যেকে এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেলে ক্রিয়াশীল সেই অ্যাঙ্গেল গুলো কিন্তু আমি বলে দিয়েছি। দেখো যে F1 বলটা 200 নিউটন, সেটা এক্স অক্ষের সাথে তোমার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়াশীল। আর দ্বিতীয় বলটা হচ্ছে 20 নিউটন, যেটা তোমার এক্স অক্ষের দিকের সাথে 40 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। এখন বলতো, এখানে এই তলের উপরে যে বস্তুটা স্থাপন করলাম, সেই বস্তুর উপরে যে আমরা দুইটা বল প্রয়োগ করলাম, এই দুইটা বল কি একটা অ্যাঙ্গেলে প্রয়োগ করা হলো না? তো যেহেতু আমরা বলকে জি এই স্যার। বস্তুর উপরে অ্যাঙ্গেলে প্রয়োগ করেছি, তাহলে এই বলগুলো কি হবে? উপাংশে বিভাজিত হবে। তাহলে এই উপাংশে বিভাজনের যে কনসেপ্ট, সেটা তো আমরা ভেক্টর অধ্যায় শিখে এসেছি, তাই না? তো বলো তো, জি স্যার। জি স্যার। আনুভূমিক উপাংশে কোন অ্যাঙ্গেল আসে বলো তো? কজ অ্যাঙ্গেল না সাইন অ্যাঙ্গেল? কস আর কজ কস কজ স্যার। অ্যাঙ্গেল। কজ অ্যাঙ্গেল আসে। আর আর উলম্ব উলম্ব উপাংশে হচ্ছে কোন অ্যাঙ্গেল আসে বলো তো? সাইন। সাইন অ্যাঙ্গেল আসে। সাইন। আচ্ছা, তো সেই ভেক্টরের কনসেপ্টটাই আমরা অ্যাপ্লাই করব এখন। খুবই ইজি, দেখো তোমরা নিজেরাই পারবে। আচ্ছা, এখন দেখো তো, F1 এর এক্স অক্ষ বরাবর একটা আনুভূমিক উপাংশ পাবো, F2 এর এক্স অক্ষ বরাবর একটা আনুভূমিক উপাংশ পাবো। তো বলো তো, এই যে F1 আর F2 এর এক্স অক্ষ বরাবর যে দুইটা আনুভূমিক উপাংশ পাচ্ছি, এই দুইটা উপাংশই কি এক্স অক্ষের দিকে ক্রিয়াশীল? তো যেহেতু দুইটা উপাংশ জি একই স্যার, দিকে দুইটাই একই ক্রিয়াশীল, দিকে। তাহলে তাহলে দুইটাকে আমরা কি করব? লব্ধি বের করার জন্য, অর্থাৎ এক্স অক্ষ বরাবর যোগ করব বলগুলোর স্যার। বলগুলোর মোট উপাংশের যে যোগফল, সেটা বের করার জন্য কি করব? মোট উপাংশ বের করার জন্য আমরা যোগ করব। তাহলে দেখো, সেই জন্য এখানে কি লেখা হয়েছে একটু খেয়াল করে দেখো, সামেশন এফ এক্স। তার মানে এক্স অক্ষ বরাবর বলগুলোর উপাংশ নেওয়া হচ্ছে। এই সামেশনটা কেন লেখা হলো বলো তো এখানে? স্যার, নিট দুইটাই বল। যেহেতু একই দিকে, হ্যাঁ, এই জন্য দুইটারে নিট বল যোগ করতে হবে স্যার। না, সামেশনটা কেন লেখা মানে হয়েছে? দুইটাই যোগ কারণ করলে নিট বল পাওয়া যাবে। হ্যাঁ, দুইটা আমরা উপাংশ আর পাচ্ছি। এক্স অক্ষের দিকে দুইটারে যোগফল। হ্যাঁ, দুইটার যোগ করছি, এই জন্য আমরা এখানে সামেশন পাচ্ছি। এবং এখানে এফ সাফিক্স এক্স কেন লেখা হলো? কেননা এক্স অক্ষ বরাবর উপাংশগুলোর এক্স অক্ষের দিকে সমষ্টি স্যার লিখছি আমরা। উপাংশ। এই জন্য নোটেশনটা ক্লিয়ার কিনা বলো, সামেশন এফ এক্স এটা ক্লিয়ার কিনা? নোটেশন, প্রতীকটা। জি স্যার। এরপরে বাকিটা তো জি ভেক্টর স্যার। জ্ঞান অ্যাপ্লাই করো। F1 cos θ 1 প্লাস F2 cos θ 2, এবারে মান বসিয়ে দাও। মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে সামেশন এফ এক্স ইকুয়াল টু আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এই যে সামেশন এফ এক্স, এই মানটা এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল। একইভাবে এই বলগুলোর উলম্ব উপাংশ থাকবে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর উপাংশ থাকবে। তো সেটা বের করার জন্য দেখো কি লেখা হয়েছে, সামেশন এফ ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু কজের জায়গায় অ্যাঙ্গেল পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে। এবারে মান অ্যাপ্লাই করো। মান অ্যাপ্লাই করলে, তোমার ক্যালকুলেশন করলে উলম্ব বরাবর উপাংশ আমরা পেয়ে যাচ্ছি 112.86 নিউটন। তাহলে দেখো, আমরা তোমার দুইটা বল এখানে প্রয়োগ করেছি। বলো তো, 3 নাম্বার আর একটা বল যদি থাকতো তাহলে কি হতো বলো এখন? স্যার সেটারও তো এফ জেড। এফএক্স এর হ্যাঁ, তাহলে ক্ষেত্রে এখানে এফ শোন থ্রি এফ কস জেড। থিটা থ্রি হবে স্যার। হ্যাঁ, এখানে যোগ করে কি লিখতে হয়? F3 cos θ এফ 3। থ্রি কস থিটা থ্রি। আর আর এখানে এখানে এফ Fy এর থ্রি ক্ষেত্রে সাইন এখানে থিটা যোগ থ্রি। দিয়ে তোমার F3 sin θ 3। তাহলে যতগুলো বল থাকুক না কেন, বের করতে পারবে না? জি স্যার, একই জি সিস্টেম। স্যার। আচ্ছা, শব্দ হচ্ছে কোথায় যেন তোমাদের, একটু বন্ধ করে দাও। আচ্ছা, তাহলে আমরা এই দুটা বলের এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর আমরা কি পেয়ে গেলাম? উপাংশগুলো লব্ধি পেয়ে গেলাম।
এবারে বলো তো এই যে এফ এক্স তো এক্স অক্ষে ক্রিয়াশীল তাই না, আর সামেশন এফ ওয়াই তো ওয়াই অক্ষে ক্রিয়াশীল। তাহলে এই সামেশন এফ এক্স আর সামেশন এফ ওয়াই মিলে আরেকটা লব্ধি তৈরি হবে। এই যে লব্ধির যে লব্ধি, খেয়াল করো এখানে সামেশন এফ এক্স এটা কিন্তু একটা লব্ধি, আর সামেশন এফ ওয়াই এটাও কিন্তু একটা লব্ধি। তাহলে এই লব্ধির যে লব্ধি সেই লব্ধিটাকে বলা হবে তোমার নিট বল। এই নিট বল লব্ধিটাকে স্যার, বলা হচ্ছে নিট তোমার নিট বলছিলেন। বল। তাহলে নিট বল এক ধরনের লব্ধি বল, আলাদা একটা নামকরণ করা হয়েছে এখানে, যে লব্ধিটাকে আমরা কি বলছি এখানে নিট বল। তো এখন বলো তো এই সামেশন এফ এক্স এক্স অক্ষে ক্রিয়াশীল তাই না, আর সামেশন এফ ওয়াই হচ্ছে ওয়াই অক্ষে ক্রিয়াশীল। তো সামেশন এফ এক্স আর সামেশন এফ ওয়াই এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে দুটা ভেক্টরের জি মধ্যবর্তী স্যার। অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলে লব্ধি বের করার ফর্মুলা কি? দেখো এই লাইনটা ক্লিয়ার কিনা, রুট ওভার জি পি স্যার। স্কয়ার প্লাস কিউ জি জি স্কয়ার। স্যার। তোমাদের কারো আপনার শব্দ হচ্ছে, একটু বন্ধ করো। স্যার ক্লাস বুঝে যাচ্ছে না স্যার, প্রচন্ড শব্দ হচ্ছে স্যার। হ্যাঁ, বোঝা না গেলে ওখানে যার মানে মোবাইলের শব্দ তাকে বন্ধ করতে বলা হচ্ছে, এখন বন্ধ না করলে আমি কি করব বলো। আচ্ছা, তাহলে সামেশন এফ এটাকে বলা হচ্ছে নিট বল। তো এখন এই নিট বলটা কোন বল থেকে তৈরি হবে? একটা হচ্ছে সামেশন এফ এক্স আর একটা হচ্ছে সামেশন এফ ওয়াই। সামেশন এফ এক্স আর সামেশন এফ ওয়াই এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো দুটা ভেক্টর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধি কি হয় এখন বলো, বলতে হবে বারবার। না স্যার। কি বলো, উত্তর দাও। স্যার একটা দুইটা সর্বোচ্চ বর্গের হবে এবং যোগ সমষ্টির করে দিতে হবে যোগ স্যার। করতে হবে স্যার। আরে ছেলেরা, এইভাবে লেখাপড়া করলে হবে? তাহলে দুটি ভেক্টর লম্বভাবে ক্রিয়া করলে লব্ধি হয় রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ ওই যে স্কয়ার। পিথাগোরাসের সূত্র। পিথাগোরাস না, রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এটা অ্যাপ্লাই করবা। আচ্ছা, তাহলে সামেশন পি মানে সামেশন এফ এক্স আর কিউ মানে হচ্ছে সামেশন এফ ওয়াই। এবারে মানগুলো অ্যাপ্লাই করলে ফাইনালি আমরা এখানে পেয়ে যাচ্ছি, দেখো এই মানটা আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছি। এবারে সামেশন এফ, বলো সামেশন এফ মানে আমরা কি লিখতে পারি? এম এ। সামেশন এফ মানে কি লিখবো আমরা? এম এ। তাহলে এম এ দ্যাট ইজ ইকুয়াল টু, এইটা ক্যালকুলেশন করলে কিন্তু আমরা ওই রেজাল্টটা পেয়েছি, 219.73 পেয়েছি আমরা। তাহলে এ ইকুয়াল টু এমটা এই পাশে এসে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এবারে এম এর মানটা মান দ্বারা যদি তোমার ওই নিট বলকে ভাগ করা হয় তাহলে ফাইনালি আমরা পেয়ে যাচ্ছি দেখো 4.40 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আলটিমেট আমরা এখান থেকে কি কি বের করলাম বলো, যে কোনো একটা বডির উপরে যদি একাধিক বল প্রযুক্ত হয় তাহলে কিভাবে নিট বল বের করতে হয় সেটা আমরা শিখলাম। নিট বলটাই হচ্ছে যে 219.73 নিউটন, এটাই হচ্ছে নিট বল। এবার সেই নিট বলটাকে ব্যবহার করে আমরা কিভাবে ত্বরণ বের করা শিখলাম। তাহলে নিট বল এবং ত্বরণ বের করার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা বলো এই জাতীয় প্রবলেমের ক্ষেত্রে? জি স্যার। আচ্ছা, এবারে একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো। স্যার, এখানে তো স্যার ত্বরণ একটা ভেক্টর রাশি, তাহলে স্যার এটার সাথে দিক বলা লাগবে না? হ্যাঁ, আমরা দিকের দিকে অতটা ইন্টারেস্টেড না, দিকেও বের করা যাবে। হ্যাঁ, দিক বের করতে পারবে যে সামেশন এফ এর এই যে নিট বলের ডিরেকশন যেদিকে হবে, যে সুতরাং দিয়ে যে সামেশন এফ বলা আছে, এই নিট বলের ডিরেকশন যেদিকে হবে ত্বরণের ডিরেকশনও সেদিকে হবে। তো সেই দিকটা আমরা বের করতে পারি কোন সূত্র দিয়ে বলো? ওই যে ট্যান থিটা যে ফর্মুলা আমাদের, ট্যান থিটা স্যার। ট্যান থিটা ইকুয়াল টু কিউ কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ কজ আলফা। তো দিকের আমরা অতটা ইন্টারেস্টেড না, যেহেতু দিক বের করা অলরেডি আমরা শিখেছি ভেক্টর অধ্যায়ে, এই জন্য আমরা দিকের দিকে যাচ্ছি না। হ্যাঁ, আমরা সরাসরি শুধু অঙ্ক করার চেষ্টা করছি। দিক তোমরা নিজেরাই পারবে, ওই ট্যান থিটা ফর্মুলা দিয়ে সামেশন এফ এর ডিরেকশন যেদিকে হবে এই ত্বরণের ডিরেকশনও সেদিকেই হবে। ঠিক আছে, ওইটা দিয়ে বের করবে। আচ্ছা, এখন আমরা ত্বরণ যদি বের করতে পারি তাহলে দেখো অনেকগুলো জিনিস কিন্তু আমরা আবার এখান থেকে বের করতে পারি। কেননা ত্বরণ জানলে আমরা কিন্তু দেখো 5 সেকেন্ড পরে যদি তুমি বেগ চাও বা 5 সেকেন্ড পরে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে সেটা কিন্তু তুমি ইজিলি বের করতে পারো। দেখো 5 সেকেন্ড পরে আমরা বেগ বের করতে চাচ্ছি, তো যে কোনো সময় পরে বেগ বের করার ফর্মুলা কি? ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি। তো ইনিশিয়ালি বস্তুটা আমার এখানে ও বিন্দুতে কি ছিল? স্থির ছিল। তাহলে তার আদি বেগটা কত হবে? এই যে মূল বিন্দু ও তে তার আদি বেগটা কত হবে? 0 হবে। তাহলে আদি বেগ যদি এখানে 0 বসানো হলো, ভি নটের জায়গায় 0। আর এই যে দেখো ত্বরণটা, দেখো এই ত্বরণের মানটা কিন্তু এখানে চলে এসেছে, দেখো 4.40। আর কত সময় পরে বেগ চাচ্ছ তুমি সেই সময়টা আমরা এখানে অ্যাপ্লাই করেছি 5 সেকেন্ড। তাহলে 5 সেকেন্ড পরে তার অর্জিত বেগ হচ্ছে 22 মিটার পার সেকেন্ড। এবারে আমরা 5 সেকেন্ড পরে বস্তুটি কত দূরত্ব যাবে সেটাও বের করতে পারি। তাহলে সেটা বের করার ফর্মুলা কি? এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কয়ার। এবার এখানে মান অ্যাপ্লাই করলে ফাইনালি আমরা পেয়ে যাচ্ছি 55 মিটার। তাহলে দেখো তো ত্বরণ জানলে আমরা অনেক কিছু বের করতে পারি না, যে যে কোনো সময় পরে এই বস্তুটার বেগ কত হবে, কত দূরত্ব অতিক্রম করবে, এটা আমরা বের করতে পারি। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার।
আচ্ছা, এবারে আরেকটা জিনিস বের করতে পারি। দেখো, আমরা এই উপরের অঙ্কটাই সময়ের সাপেক্ষে আমরা দূরত্ব বের করেছি বা বেগ বের করেছি। আমরা যদি দূরত্বের সাপেক্ষে বেগ বের করতে চাই, তাহলে কোন ফর্মুলা আমরা ইউজ করি বলতো? চেয়েছি যে 5 মিটার দূরত্বে অর্জিত বেগ কত। প্রশ্নটা হচ্ছে 5 সেন্টিমিটার দূরত্বে অর্জিত বেগ কত। তাহলে দূরত্বের সাপেক্ষে বেগ, হ্যাঁ, তাহলে যে ফর্মুলাটা আমরা ইউজ করি সমীকরণের ব্যবহার কিন্তু জানতে হবে। তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার প্লাস 2as। এবারে এখানে মান অ্যাপ্লাই করো। ভি এর মানটাই আমরা বের করতে চাচ্ছি, বাম পাশে ভি। তো ভি স্কয়ার রেখে দাও, আর আদি বেগ যেহেতু 0, তো 0 এর উপরে স্কয়ার প্লাস 2a, আর s মানে কত দূরত্বে তুমি বেগ বের করতে চেয়েছো সেটা বলা আছে 5 মিটার। তাহলে ক্যালকুলেশন করলে তোমার 5 মিটার দূরত্বে বেগ কত হবে সেটা আমরা পেয়ে গেলাম। দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা যে আমরা সময়ের সাপেক্ষে বেগ জি স্যার। দূরত্ব বের করার যে কনসেপ্ট সেটা আমরা পেয়ে গেলাম। আর দূরত্বের সাপেক্ষে যদি আমরা বেগ চাই তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশন করা শিখলাম। এটা ক্লিয়ার কিনা একটু বলো আমাকে। জি স্যার। জি আচ্ছা, স্যার। জি এখন স্যার। এই সবগুলো বের করতে গেলে আসলে আমার আলটিমেট কি জানতে হবে বলো তো? এই যে তুমি যে 5 সেকেন্ড পরে বেগ চাচ্ছ, দূরত্ব চাচ্ছ, বা এত দূরত্বে বেগ বের করতে ত্বরণ চাচ্ছ, লাগতেছে স্যার। ত্বরণ লাগবে। ত্বরণ বেগ। হ্যাঁ, মূল কনসেপ্টটা কিন্তু ত্বরণটা। তো ত্বরণ বের করতে গেলে আবার আমার কি লাগবে? নিট বলটা লাগবে। তাহলে সেই নিট বল বের করার কনসেপ্টটা আমরা এখানে শিখে গেলাম। তাহলে আলটিমেট আমাকে আগে ত্বরণ বের করতে হবে। ত্বরণ অ্যাক্সেলারেশন পেয়ে গেলে কিন্তু আমি বাকি যে কোনো জিনিস কিন্তু আমরা ওখান থেকে বের করতে পারি। তাহলে এই 1 নাম্বার যে অঙ্কটা প্রয়োগ, এটা ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে কনফার্ম করুন। তাহলে দ্বিতীয় প্রবলেমের দিকে আমরা একটু যাব। জি স্যার। আচ্ছা, দ্বিতীয় প্রবলেম আমরা এখানে ঘর্ষণ সম্পর্কিত কিছু জিনিস আমরা এখানে পড়বো। তো ঘর্ষণের কনসেপ্টটা নিশ্চয়ই তোমরা জানো যে ঘর্ষণ বল সবসময় কোন দিকে কাজ করে বলো তো? ঘর্ষণ বল প্রযুক্ত বলের বিপরীত দিকে কাজ করে। বিপরীত দিকে স্যার। বিপরীত দিকে কাজ করে। এবং ঘর্ষণ বল কোন ক্ষেত্রে কাজ করে? যখন তলটা কি মসৃণ না অমসৃণ বলো তো? অমসৃণ স্যার। হ্যাঁ, তলটা যদি অমসৃণ হয় তাহলে অমসৃণ। সেই ক্ষেত্রে ঘর্ষণ বল, এই যে 1 নাম্বার পয়েন্ট আমি লিখে দিয়েছি। হ্যাঁ, তলটা যদি অমসৃণ হয় সেই ক্ষেত্রে আমরা ঘর্ষণ বল বিবেচনা করবো। আচ্ছা, ঘর্ষণ বল যদি বিবেচনা করা হয় তাহলে ঘর্ষণ বলটা অবশ্যই প্রযুক্ত বল থেকে কি হবে বলো? যেহেতু এটা গতির বিরুদ্ধে কাজ বিয়োগ করছে, হবে। বিয়োগ হবে। তাহলে প্রযুক্ত বিয়োগ বল, হয়ে যাবে স্যার, হ্যাঁ, কাটাকাটি হবে। হ্যাঁ, কাটাকাটি না, বিয়োগ হবে। ঘর্ষণ বলটা প্রযুক্ত বাদ বল বিয়োগ দিতে হবে। সমান হলে না বিপরীত কাটাকাটি দিকে হয়? কাজ করছে যেমন। আচ্ছা, ঘর্ষণ বলটা অবশ্যই প্রযুক্ত বল থেকে মাইনাস করতে হবে, বিয়োগ করতে হবে। কেন বিয়োগ করবো? কেননা এটি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়াশীল, প্রযুক্ত বলের বিপরীত দিকে কাজ করে। এটা কিন্তু এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন আসে। বিপরীত দিকে একদম। হ্যাঁ, যে প্রযুক্ত বল এবং ঘর্ষণ বলের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? উত্তর হচ্ছে 180 ডিগ্রি। এমসিকিউ পরীক্ষা প্রশ্ন আসতে পারে। আর এখানে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক নামের একটা কনসেপ্ট আছে। এগুলো অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু অঙ্ক করার জন্য তোমাদের একটু জানতে হবে। এটা এই সমীকরণগুলো একটু মনে রাখবে যে মিউ এস, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, এটাকে মিউ এস দ্বারা প্রকাশ করা হয়। এই যে মিউ সাফিক্স এস লেখা আছে না, এই এসটাকে বলা হচ্ছে স্ট্যাটিক কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। স্ট্যাটিক মানে হচ্ছে স্থির। যেমন একটা কোনো বস্তু কোনো একটা তলের উপরে ধরো স্থির আছে, এখন তার উপরে বল প্রয়োগ করছো, বাট বস্তুটি গতিশীল হয় নাই, কিন্তু বস্তুটা ওই তলের উপরে কিন্তু স্থির আছে। এই অবস্থায় যে ঘর্ষণ গুণাঙ্কটা কাজ করে সেটা হচ্ছে তোমার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। আর কোনো তলের উপরে যদি একটা বস্তু থাকে বা সেই বস্তুটা যদি গতিশীল হয়, তাহলে এই অবস্থায় কিন্তু আরেকটা ঘর্ষণ গুণাঙ্ক কাজ করে, যেটাকে বলা হয় গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। তো স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের কনসেপ্টটা অতটা গুরুত্বপূর্ণ না, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক এটা দিয়ে কি আমি, কোনো একক আছে স্যার? হ্যাঁ, না, এটার কোনো একক নাই, আমি বলছি একটু পরে বলছি। তো দেখো এখন সংজ্ঞাটা কি তাহলে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বা গতীয় ঘর্ষণ গুণাঙ্কের সংজ্ঞা কি? দেখো এখানে দেখো লেখা আছে উপরে এফএস বাই আর। এখন আর কে কি বলা হচ্ছে সেটা ডান দিকে আমি লিখে দিয়েছি। দেখো, আর কে বলা হচ্ছে তল কর্তৃক বস্তুর উপর প্রতিক্রিয়া বল। যেমন ধরো তুমি এখন টেবিলে চেয়ারে বসে আছো বা বিছানায় বসে আছো, তাহলে তুমি বিছানার উপরে তোমার একটা ওজন বা একটা ক্রিয়া বল কাজ করছে না? আর এই বিছানা বা তল তোমার উপরে আর একটা কি দিয়েছে? প্রতিক্রিয়া বল। তাহলে একটা তল বস্তুর উপরে যে বল প্রয়োগ করে খাড়া উপরের দিকে, সেইটার নামই হচ্ছে তল কর্তৃক বস্তুর উপর অভিলম্বে প্রতিক্রিয়া বল, যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। আর এই যে এফ এস, এটাকে বলা হয় স্থির ঘর্ষণ বল। উপরে যেটা এফ এস লেখা আছে সেটাকে বলা হচ্ছে স্থির ঘর্ষণ বল। তো স্থির ঘর্ষণ বল আর অভিলম্বে প্রতিক্রিয়া বলের অনুপাতকে বলা হয় গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। তো এখন বলো তো, উপরে যে স্থির ঘর্ষণ বল এটা তো এক ধরনের বল, ঘর্ষণ বলও তো এক ধরনের বল, আর নিচে যে অভিলম্বিক প্রতিক্রিয়া বল সেটাও তো এক ধরনের বল। তো তার মানে তো গতীয় ঘর্ষণ গুণাঙ্ক একই জাতীয় দুটি রাশির অনুপাত।
তাহলে কি এই গতি ও ঘর্ষণ গুণাঙ্কের কোনো একক বা মাত্রা থাকবে বলো? থাকবে না স্যার। একক বা মাত্রা নাই। তাহলে একইভাবে মিউকের ক্ষেত্রে কিন্তু সেম জিনিস। আচ্ছা, কে কথাটা কেন এসছে বলো তো? মিউকে গতীয়, কাইনেটিক কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। কাইনেটিক মানে আসলে মানে চলমান বা গতিশীল, ঠিক আছে? এই কে দ্বারা কি বোঝানো হচ্ছে? কাইনেমেটিক্স বলা হয়, কাইনেটিক মানে গতীয় বস্তু গতিশীল থাকা অবস্থায় যে ঘর্ষণ গুণাঙ্কটা কাজ করে সেটা হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। সেটার ক্ষেত্রে তো আর স্থির ঘর্ষণ বল থাকবে না, সেক্ষেত্রে গতীয় ঘর্ষণ বল থাকবে। এই গতীয় ঘর্ষণ বলকে যদি আমরা অভিলম্বী প্রতিক্রিয়া বলের মান দ্বারা ভাগ করি, তাহলে যে ঘর্ষণ গুণাঙ্ক পাওয়া যায় সেটাই হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। তার মানে মূল জিনিসটা হলো যে একটা বস্তু কোনো তলের উপরে স্থির থাকলে, মানে বল প্রযুক্ত করেছে বাট বস্তুটি এখনো স্থির আছে, এই অবস্থায় যে ঘর্ষণ গুণাঙ্ক কাজ করে সেটা হচ্ছে স্থির ঘর্ষণ গুণাঙ্ক। আর কোন বস্তুর উপরে বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটি তলের উপরে গতিশীল হয়, তাহলে এই অবস্থায় যে ঘর্ষণ গুণাঙ্ক কাজ করে সেটাকে বলা হয় গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। এবার সেগুলো বের করার নিয়ম কি? যে কোনো ঘর্ষণ গুণাঙ্ক বের করার নিয়ম হচ্ছে ওই ঘর্ষণ বলকে কি দিয়ে ভাগ করতে হবে? অভিলম্বী প্রতিক্রিয়া বলের মান দ্বারা ভাগ করতে হবে। এখন অভিলম্বী প্রতিক্রিয়া বলের মান কিভাবে বের করতে হয় আমি এখনই শিখাবো তোমাদের। তাহলে আমরা মূলত আমরা গতীয় ঘর্ষণ গুণাঙ্কটা নিয়ে বেশি আলোচনা করব। আর এই ঘর্ষণ গুণাঙ্কের ব্যাপার, এবং ঘর্ষণ গুণাঙ্কের মান সাধারণত তোমার 1 এর চেয়ে ছোট হয়, কেননা এখানে অভিলম্বী প্রতিক্রিয়া বলের মান এটা যে কোনো ক্ষেত্রেই এটা হিসাব করে দেখা গেছে যে আর এর মানটা সবসময় ঘর্ষণ বলের চেয়ে বড় হয়। আর এর মানটা যেহেতু ঘর্ষণ বলের চেয়ে বড় হবে, তার মানে ঘর্ষণ বলটাকে ছোট মানটাকে বড় মান দ্বারা ভাগ করলে আলটিমেট মিউএস বা মিউকের মানটা অবশ্যই 1 এর চেয়ে কি হবে? ছোট হবে। এটা একটু লিখে রাখবে তোমরা যে যে কোনো ঘর্ষণ গুণাঙ্কের মান অবশ্যই কি হবে? 1 এর চেয়ে ছোট হবে। যে ঘর্ষণ গুণাঙ্কের মান সাধারণত এগুলো বেশিরভাগই 1 এর চেয়ে এগুলো ছোট হবে, মনে রাখবে এটা। আচ্ছা, এখন আমরা প্রয়োগ 2 এ চলে যাচ্ছি। দেখো প্রয়োগ 2 এ দেখো আমরা এখানে একটা অমসৃণ তলে একটা বস্তু আমরা এখানে স্থাপন করেছি। অমসৃণ তলে আমরা এখানে একটা বস্তু স্থাপন করেছি, বস্তু। তো যে বস্তুটার ভর আমরা যেহেতু অঙ্ক করবো এই জন্য আমরা এখানে মান বলে দিচ্ছি যে বস্তুটার ভর বলা আছে 20 কেজি। আর এখানে বলতো কি বলা আছে? মিউকে ইকুয়াল টু 1। তার মানে কি বলা আছে এখানে বলো? বস্তুটি কি স্থির না গতিশীল? গতিশীল স্যার। গতিশীল। হ্যাঁ, যেহেতু স্যার এটা গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। হ্যাঁ, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক বলা আছে, তার মানে বস্তুটা গতিশীল হবে। আর গতিশীল হওয়া মানে বস্তুতে ত্বরণ তৈরি হবে। তা আমরা এখানে ত্বরণ কত হবে সেটা আমরা বের করতে চাচ্ছি, অ্যাক্সেলারেশনটা কত হবে। এবার ডান দিকে দেখো আমরা কত বল প্রয়োগ করেছি সেটা কিন্তু আমরা এখানে বলে দিয়েছি। দেখো ডান দিকে আমরা অ্যাপ্লাইড ফোর্স, প্রযুক্ত বল বা বাহ্যিক বল ডান দিকে প্রয়োগ করেছি 100 নিউটন। তো প্রযুক্ত বল যেদিকে, ঘর্ষণ বল, গতীয় ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? তার বিপরীত দিকে কাজ করবে। তার বিপরীত দিকে, হ্যাঁ। আর এই বস্তুটার যে ওজন সেটা কোন দিকে কাজ করবে? খাড়া নিচের দিকে কাজ করবে, এই যে নিচের দিকে দেখানো হচ্ছে। আর এই তল বস্তুর উপরে যে প্রতিক্রিয়া বল দিবে সেটা কোন দিকে? খাড়া উপরের দিকে। দেখো চিত্রটা, এখানে যে 4টা বল আমরা এখানে চিত্রে ডিজাইন করেছি এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। বাকিটা ক্যালকুলেশন করব আমরা এখন। জি স্যার। জি স্যার, আচ্ছা, বোঝা যাচ্ছে। এখন আমরা এই যে অভিলম্বী প্রতিক্রিয়া বলের মানটা কিভাবে বের করতে হয়? আমরা এখান থেকে ত্বরণ বের করব। আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে ত্বরণ বের করা, কেননা ত্বরণ বের করতে পারলে বাকি সবকিছু তুমি বের করতে পারবে। আচ্ছা, তো ত্বরণ বের করার জন্য প্রথমে আগে আমাকে দেখো প্রযুক্ত বলটা কিন্তু বলা আছে 100 নিউটন বলা আছে, আর মিউকের মানটা বলা আছে। আচ্ছা বলো তো, এই যে উপরের সমীকরণ থেকে বলো তো মিউকে ইকুয়াল টু এফকে বাই আর। আমরা যদি কোনোভাবে আর এর মানটা ক্যালকুলেশন করতে পারি, তাহলে আর কে যদি মিউকে দ্বারা গুণ করি তাহলে আমরা কার মানটা পেয়ে যাবো বলো তো? এফ কে এর মান পাওয়া যাবে। হ্যাঁ, গতীয় ঘর্ষণ বলের মানটা পেয়ে যাব, ঘর্ষণ বলের মানটা পেয়ে যাব আমরা। ঠিক আছে, তাহলে আমরা এখানে এখন কার মানটা বের করতে হবে? আমাদের প্রতিক্রিয়া বলের মানটা বের করতে হবে। ঠিক আছে, এখন প্রতিক্রিয়া বলের মানটা এখন বের করার নিয়মটা কি সেটা একটু এই লাইনটা একটু খেয়াল করে দেখো, সামেশন এফ ওয়াই। আচ্ছা, ওয়াই কেন লিখেছি? দেখো এখানে আর আর এম জি কি ভার্টিক্যাল ক্রিয়াশীল না ভার্টিক্যালি ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল? ওয়াই না লিখলেও হবে, আমি এখানে বোঝানোর জন্য আমি এখানে দিয়েছি। এখন বলো আর কোন দিকে ক্রিয়াশীল? উপরের দিকে। আর এমজি কোন দিকে ক্রিয়াশীল? নিচের দিকে। নিচের দিকে। তাহলে আর আর এমজি কি একই দিকে না বিপরীত দিকে বলো? বিপরীত দিকে স্যার। তাহলে লব্ধি কি হবে? একটা থেকে আরেকটা মাইনাস করতে হবে, এই যে এই জন্য এখানে একটা মাইনাস সাইন ইউজ করা হয়েছে। 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়াশীল, তাহলে লব্ধি কি হয়? ওই যে পি মাইনাস কিউ লিখতে হয়। ঠিক আছে, আর সামেশন এফ ওয়াই, ওয়াইটা কেন আমি ইন্ডিকেট করলাম? কারণ এটা আমি ভার্টিক্যাল অ্যাক্সিস বিবেচনা করছি। তুমি ওয়াই নাও লিখতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো সামেশন এফ ওয়াই মানে আমরা কি লিখতে পারি? এম এ ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু আর মাইনাস এম জি। আচ্ছা, এখন বলো তো বস্তুটা কিন্তু ডান দিকে গতিশীল, তার মানে ভার্টিক্যাল বরাবর তার কোনো
গতি বা অ্যাক্সেলারেশন? গতি নাই জি স্যার, ত্বরণ বলো, নাই, গতি শূন্য। বা অ্যাক্সেলারেশন কি নাই। নাই। তো Zero. গতি বা অ্যাক্সেলারেশন না থাকা মানে এ ওয়াইটা কত হবে, ভার্টিক্যাল ত্বরণ কত হবে? শূন্য হবে। জিরো হবে। তলের উপরে ডান দিকে গতিশীল, তলের উপর দিয়ে ডান দিকে গতিশীল হয়েছে, তার মানে ভার্টিক্যাল অ্যাক্সেলারেশন নাই, মানে বস্তুটা তো উপরের দিকে লাফ দিয়ে উঠতেছে না, তল বরাবর ডান দিকে গতিশীল হয়েছে। তো যার জন্য ভার্টিক্যাল ত্বরণ নাই, এই জন্য এ ওয়াই ইকুয়াল টু জিরো। তো এ ওয়াই যদি জিরো হয় তো এম আর জিরো গুণ করলে কত হয়ে যাচ্ছে, আলটিমেটলি জিরো হয়ে যাচ্ছে। তো জিরো দ্যাট ইজ ইকুয়াল টু আর মাইনাস এম জি, তাহলে আর ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি এম জি। তাহলে ফাইনালি এম এর মান বলা আছে 20 নিউটন, সরি 20 কেজি, আর জি এর মানটা আমরা জানি 9.8, ক্যালকুলেশন করলে আমরা পেয়ে গেলাম তল কর্তৃক বস্তুর উপরে প্রতিক্রিয়া বল। তাহলে দেখো তো কোনো তলের উপরে যদি একটা বস্তুকে রেখে দেওয়া হয় তাহলে তল বস্তুর উপরে কি পরিমাণ বল প্রয়োগ করবে সেটা আমরা বের করতে পারবো কিনা একটু আমাকে বলো। ডাইরেক্ট স্যার ওজনের সমানই বুঝে হ্যাঁ, যাচ্ছি। কিন্তু ওজনের সমান কিন্তু সবসময় হবে না, এটা পরের প্রবলেমে গেলেই তোমরা বুঝতে পারবে। সবসময় কিন্তু প্রতিক্রিয়া বল ওজনের সমান নয়, এই জন্য প্রতিক্রিয়া বল কখনো ওজনের প্রতিক্রিয়া বল হতে পারে না, কিন্তু সবসময় কিন্তু সমান না। তুমি এখন চেয়ারে বসে আছো, হ্যাঁ সেই ক্ষেত্রে সমান হবে, কিন্তু তোমার আমি পরে আর একটা প্রবলেম আছে, সেখানে গেলে দেখবে যে এমজি সমান হবে না, এটা চেঞ্জ হয়ে যাবে। তো সেটা আমি পরের প্রবলেমে যাচ্ছি। এই ক্ষেত্রে কোনো আনুভূমিক তলের উপরে যদি একটা বস্তু রেখে দাও, এবার সেক্ষেত্রে যদি তুমি প্রতিক্রিয়া বলটা বের করতে চাও, এবং এখানে যে প্রযুক্ত বলটা আছে, প্রযুক্ত বল যদি আনুভূমিক বরাবর প্রয়োগ করা হয় সেই ক্ষেত্রেই একমাত্র তোমার এই ক্ষেত্রে তোমার প্রতিক্রিয়া বলটা ওজনের সমান হবে, মানে এমজি সমান হবে। কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু নাও হতে পারে, সেটারও প্রবলেম আছে, পরে যাব। আচ্ছা, তা বলো তো প্রতিক্রিয়া বলটা আমরা এখান থেকে বের করতে একদম ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে বলো। তো প্রতিক্রিয়া বল যদি আমরা পেয়ে যাই তাহলে এখন বলো এখান থেকে এই সমীকরণ ব্যবহার করে আমরা কার মান পেয়ে যাব, ঘর্ষণ বল পেয়ে যাব। তো জি স্যার, ঘর্ষণ বল ঘর্ষণ এফ বল, কে হ্যাঁ। ইকুয়াল টু মিউ কে ইনটু আর, তো মিউ কে মানে হচ্ছে 0.1 আর আর যেটা আমরা বের করলাম 19.6। সরাসরি যদি ঘর্ষণ বল দেওয়া থাকতো তাহলে কিন্তু এটা অঙ্কই হতো না, সরাসরি ঘর্ষণ বল দেওয়া থাকলে তো 100 নিউটন থেকে ওই বলটা মাইনাস করলে হয়ে গেল। আমি কিন্তু সরাসরি দিই নাই, আমি এখানে যতগুলো অঙ্ক করাচ্ছি মানে পরিশ্রম করে বের করার টেকনিকটা আমি শিখাচ্ছি যে কিভাবে ঘর্ষণ বলটা বের করতে হয়। আর যদি সরাসরি ঘর্ষণ বল বলাই থাকে তাহলে এটা তো তোমার জন্য একেবারে ইজি হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা ঘর্ষণ বল বের করাটা শিখলাম। ঘর্ষণ বল এখন দেখো কাজ করছে কত, 19.6 নিউটন। এবারে দেখো এখন আমার বস্তুটা কিন্তু ডান দিকে গতিশীল, তাহলে ডান দিকে এখন কয়টা, মানে আনুভূমিক বরাবর এখন কয়টা বল আছে এখন বলো। একটা হচ্ছে প্রযুক্ত বল এফ, আর একটা ঘর্ষণ বল এফ কে, আর একটা আছে ঘর্ষণ বল বিপরীত দিকে। আচ্ছা, তো প্রযুক্ত বল আর ঘর্ষণ বল বিপরীত দিকে, তাহলে প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বলটা কি করতে হবে, মাইনাস করতে হবে। মাইনাস। উপরে জি স্যার, পয়েন্টে বিয়োগ আমি করতে লিখে হবে। দিয়েছি, এই পয়েন্টটা আমি লিখে দিয়েছি। তো মাইনাস কেন করবে তারও ব্যাখ্যা দিয়েছি, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়াশীল ফলে লব্ধি হয় পি মাইনাস কিউ হয়ে যায়। এবং এখানে যেহেতু প্রযুক্ত বলটা, অবশ্যই প্রযুক্ত বল ঘর্ষণ বলের চেয়ে বড় হবে, ঘর্ষণ বলের চেয়ে যদি প্রযুক্ত বল বড় না হয় তাহলে কিন্তু বস্তু গতিশীল হবে না। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখো সামেশন এফ দ্যাট ইজ ইকুয়াল টু প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। এখানে কিন্তু সামেশন এফ সাফিক্স এক্স লিখতে পারো তুমি, যেহেতু আনুভূমিক মানে এক্স অক্ষ বরাবর গতিশীল, তো আমি এখানে এক্স লিখি নাই, তোমরা উপরে ওয়াই সেই ওয়াইটাও নাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো সামেশন এফ মানে কত লিখবো আমরা, এম এ, সামেশন বাম পাশে যে সামেশন এফ তার পরিবর্তে আমরা লিখলাম এম এ, আর এখানে এফ মাইনাস এফ কে আমি একটা সমীকরণ আগে তৈরি করছি। তাহলে ফাইনালি আমার এই এমটা ডান পাশে এসে ভাগ হয়ে ক্যালকুলেশন করলে আমরা এই সমীকরণটা আমরা পেয়ে যাব। এবারে দেখো এখন সমস্ত মান জানা আছে, প্রযুক্ত বল কত জানা আছে 100 নিউটন, ঘর্ষণ বল কত বের করলাম আমরা 19.6, আর বস্তুটার ভর বলা আছে 20 কেজি। তাহলে ক্যালকুলেশন করলে আমরা বস্তুর ত্বরণটা পেয়ে গেলাম। তাহলে দেখো তো কোনো তলের উপরে যদি ঘর্ষণ বল কাজ করে তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে অভিলম্বী প্রতিক্রিয়া বল কিভাবে বের করতে হয় সেটা শিখলাম। এবারে সেই অভিলম্বী প্রতিক্রিয়া বলটাকে ব্যবহার করে আবার আমরা কিভাবে ঘর্ষণ বল বের করতে পারি আমরা সেটা শিখলাম। আর ফাইনালি আমরা শিখলাম যে তোমার এই বস্তুটা কত ত্বরণে গতিশীল হবে সেই কনসেপ্টটা আমরা শিখলাম। এবারে ত্বরণ পেয়ে গেলে বাকি ওই যে আমরা আগের অঙ্কটার মতো ওইগুলো বের করতে পারবো কিনা একটু আমাকে বলো তো, যে কোনো সময় পরে বেগ কত, দূরত্ব কত, বা সার্টেন ডিসটেন্সে বেগ জি কত, স্যার, ওই এগুলো বের সূত্রগুলো করে যাবে। ব্যবহার করেই যাবে। হ্যাঁ, তাহলে আমি আর ওইগুলো আর আমি এখানে আনি নাই। হ্যাঁ, আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে ত্বরণটা অ্যাক্সেলারেশন বের করা। অ্যাক্সেলারেশন বের করতে পারলে বাকিগুলো তো তুমি নিজেই পারবে। ইনিশিয়ালি বস্তুটা এখানে কি অবস্থায় থাকবে, স্থির অবস্থায় থাকবে, এরপরে তাহলে আদিবেগ শূন্য হবে, এরপরে যে কোনো সময় পরে তুমি বেগ সরণ বের করতে পারো। ওকে, তাহলে আমরা এখান থেকে আলটিমেট ত্বরণটা ক্যালকুলেশন করা শিখেছি। এটা ক্লিয়ার কিনা বলো একটু আমাকে, শুনতে স্যার। পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, এবারে দেখো 3 নাম্বার প্রবলেম নাম্বার 3, প্রয়োগ 3।
বলতো 3 নাম্বার যে প্রবলেমটা আর 2 নাম্বার প্রবলেম আর 3 নাম্বার প্রবলেমের মধ্যে একটা পার্থক্য কি? চিত্রটা একটু দেখে আমাকে একটু বলো একজন। এখানে যে প্রযুক্ত বল, এখানে কিন্তু ঘর্ষণ বল আছে, দেখো, তার মানে তলটা অমসৃণ। আচ্ছা, কিন্তু এখানে বলটা যে প্রয়োগ করা হলো 100 নিউটন, সেটা কি আনুভূমিক বরাবর নাকি আনুভূমিকের সাথে একটা অ্যাঙ্গেলে প্রয়োগ করা হয়েছে বলো তো? অ্যাঙ্গেল স্যার। অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে প্রয়োগ করা হয়েছে স্যার 30 হ্যাঁ, ডিগ্রি। এটাই হচ্ছে পার্থক্য। এখন তোমরা নিজেরা পারবে না, দেখো তো, এই যে বলটা যেহেতু অ্যাঙ্গেলে প্রয়োগ করা হলো, তাহলে এই বলটা দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে। আর ওজন নিচের দিকে থাকবে, এমজি নিচের দিকে থাকবে, প্রতিক্রিয়া বলটাকে উপরের দিকে দেখাও। এই ক্ষেত্রে কিন্তু আর প্রতিক্রিয়া বল ওজনের সমান হবে না। কেন হবে না তার ব্যাখ্যাটা দেখো। এই যে তুমি যে বলটা প্রয়োগ করলা 100 নিউটন, সেটা তো তুমি আনুভূমিক বরাবর প্রয়োগ করো না, এটা তো অ্যাঙ্গেল করে প্রয়োগ করেছো। তাহলে এই বলটা কি হবে? দুইটা উপাংশে ভাগ হবে। একটা হচ্ছে এই যে ডটেড লাইন ডান দিক বরাবর, মানে এক্স অক্ষ বরাবর যদি আমি বলি, তাহলে এই বরাবর উপাংশ হচ্ছে এফ কস থিটা, মানে থিটার মান আমি বসিয়ে দিয়েছি। আর এই বরাবর কিন্তু একটা তার উলম্ব উপাংশ কাজ করবে, দ্যাট ইজ এফ সাইন থিটা। এফ সাইন থিটা। এখন বলো তো, এই আর আর এফ সাইন থিটা খেয়াল করো, তোমরা নিজেরা একটু আমাকে রেসপন্স করো। এই আর আর এফ সাইন থিটা দুইটা ডিরেকশন কি বলো এখন? একই দিকে স্যার, উলম্ব একই দিকে, বরাবর। একই দিকে। হ্যাঁ, একই দিকে। তাহলে আর 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 এফ সাইন থিটা কি করবে এখন বলো? যোগ করবে না যোগ বিয়োগ করতে করবে? হবে যেহেতু একই দিক স্যার। তাহলে আর আর এফ সাইন থিটা কিন্তু যোগ হয়ে যাবে, সেখান থেকে এমজিটা কি হবে? বিয়োগ হবে। মাইনাস হবে কারণ বিপরীত দিকে। এটা কি একদম সবাই ক্লিয়ার হয়েছে কিনা একটা আমাকে মানে কনফার্ম করো। স্যার জি, আরেকবার একটু স্যার বলেন। স্যার। দেখো, প্রথমে আমরা কি বললাম, যে বলটাকে তো আমরা এখানে অ্যাঙ্গেল করে প্রয়োগ করেছি। এই যে 100 নিউটন যে বলটা, আমি তো আনুভূমিক বরাবর প্রয়োগ করিনি। আনুভূমিক বরাবর প্রয়োগ করলে কিন্তু আর এই উপাংশ, এই কনসেপ্ট গুলো আসতো না। তুমি যে অ্যাঙ্গেল করে প্রয়োগ করেছো, এখন এটা উপাংশে বিভাজন করতে হবে। তো যেহেতু এখানে এই তল বরাবর, তলের দিকের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি এটা প্রয়োগ করেছো, তাহলে তল বরাবর উপাংশ হচ্ছে আনুভূমিক উপাংশ, আর তার 90 ডিগ্রি বরাবর হচ্ছে উলম্ব উপাংশ। এখন এই তল বস্তুর উপরে যে প্রতিক্রিয়া বল দিবে আর, সেটা তো উপরের দিকে কাজ করবে। তাহলে আরটাকে আমরা উপরের দিকে দিলাম, কিন্তু এই প্রযুক্ত বলের আরেকটা কম্পোনেন্ট কিন্তু আরের দিকে চলে এসেছে। সেটা কোনটা? এফ সাইন থিটা। তাহলে এখন বলো, এই যে আর আর এফ সাইন থিটা দুইটা কি একই দিকে না? দুইটা একই দিকে হলে কি করবো আমরা? দুইটা যোগ করব। আর যোগ এমজিটা করতে হবে। এমজিটা কোন দিকে আছে? নিচের দিকে, বিপরীত দিকে। তাহলে মাইনাস। ওই দুইটা থেকে মাইনাস করব। এখন দেখো তোমরা নিজেরা এই লাইনটা বুঝতেছো কিনা একটু আমাকে কনফার্ম করো। সামেশন এফ ওয়াই, ওয়াইটা লিখেছে যে ভার্টিক্যাল বোঝানোর জন্য। আমরা এখানে প্রতিক্রিয়া বলটা বের করছি, আর এর মানটা বের করতে চাচ্ছি। দেখো এটা ক্লিয়ার কিনা এটা আমাকে কনফার্ম করো কুইক। জি স্যার, ক্লিয়ার। Yes, sir. আর প্লাস এফ সাইন থিটা। কেন আর প্লাস এফ সাইন থিটা হলো? ব্যাখ্যা দিয়েছি অলরেডি, মাইনাস এম জি। আচ্ছা, তো এম এ ওয়াই, এখানে উলম্ব ত্বরণ নাই, তার মানে আমার এ ওয়াই 0 হয়ে যাবে। তাহলে ফাইনালি আমার এখানে ক্যালকুলেশন করলে দেখো তৈরি হচ্ছে আর ইকুয়াল টু এফ মাইনাস এফ, সরি, এম জি মাইনাস এফ সাইন থিটা। বলো তো এই ক্ষেত্রে প্রতিক্রিয়া বল কি ওজনের সমান হয়েছে, নাকি ওজন থেকে ওই যে না স্যার, ওজন একটা ভার্টিক্যাল থেকে কম কম্পোনেন্টটা হবে। মাইনাস হয়ে যাচ্ছে? তার মানে কিন্তু প্রতিক্রিয়া চেঞ্জ হবে স্যার। হ্যাঁ, তাহলে এটা কিন্তু সবসময় মানে মানে ভুলে যাবে না, কিন্তু প্রতিক্রিয়া বল কিন্তু সবসময় ওজনের সমান হতে পারে না। এটা মনে রাখবে বিভিন্ন সিচুয়েশনে। খালি অনুভূমিক বরাবর দিলে থাকে। হ্যাঁ হ্যাঁ, অনুভূমিক বরাবর থাকলে হবে সেই ক্ষেত্রে, আর অন্য ক্ষেত্রে কিন্তু হবে না। সেটা আরো অনেকগুলো কনসেপ্ট আছে, আমি নিয়ে আসতেছি। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা এখানে আর ইকুয়াল টু এমজি মাইনাস এফ সাইন থিটা এর মান বসিয়ে দাও। এখানে এমজি এম এর মান জানা আছে, জি এর মান আমাদের এখানে জানা আছে, এখানে মানগুলো অ্যাপ্লাই করো। আর প্রযুক্ত বল জানা আছে, অ্যাঙ্গেল জানা আছে, ক্যালকুলেশন করলে আমরা আর পেয়ে গেলাম। আচ্ছা, আর যদি আমরা পেয়ে যাই, তাহলে আর পেয়ে গেলে আমরা কার মানটা পেয়ে যাব? ঘর্ষণ বলটা পেয়ে যাব। গুণ করলে পাওয়া যাবে ঘর্ষণ বল। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? জি স্যার। আমার কথা হচ্ছে একটা জি, অঙ্ক স্যার। বুঝো, ক্লিয়ার কনসেপ্ট নিয়ে মানে বুঝতে হবে, তাহলে দুনিয়ার সবকিছুই পারবে। আচ্ছা, এখন দেখো আমরা যদি আমরা এখানে আর একটা জিনিস একটু দেখাতে চাই। আচ্ছা, আমার কার্সরটা আটকে যাচ্ছে। আচ্ছা, তো আমরা ওখানে যাওয়ার আগে একটু আমাকে বলো তো, এই যে আমরা এখানে এখন ত্বরণ বের করতে হবে। তো ত্বরণ বের করার জন্য এখন আমরা কি করব বলো? আনুভূমিক বস্তুটা ডান দিকে গতিশীল, তাহলে আনুভূমিক বরাবর এখন কোন কোন বল আছে বলো? এখন আনুভূমিক বরাবর কোন কোন বল আমরা দেখতে পাচ্ছি চিত্র থেকে বলো। এফ cos 30 আর হলো ঘর্ষণ বলটা। জি স্যার, এফ কে আর এফ cos 30 ডিগ্রি, এফ cos 30 দুইটা হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, বিপরীত দিকে। কার্সরটা লক হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন বলো, তাহলে এখন কি প্রযুক্ত বল কিন্তু 100 নিউটন না, আনুভূমিক বরাবর এখন কত নিউটন বল পাচ্ছি? এফ cos 30।
আর ঘর্ষণ বলটা কোন দিকে আছে, তার বিপরীত দিকে আছে। তাহলে এখন দেখো বিপরীত দিকে। হ্যাঁ, এই যে দেখো এই লাইনটা এখন ক্লিয়ার হয়েছে কিনা এখন বলো। সামেশন এফ ইকুয়াল টু এফ কস থিটা মাইনাস এফ কে। তো সামেশন এফ মানে জি হচ্ছে স্যার। এম এ ইকুয়াল টু এফ কস থিটা মাইনাস এফ কে, তাহলে এ ইকুয়াল টু এম দ্বারা ভাগ করে দাও। এবারে মান অ্যাপ্লাই করো। এফ মানে কত, 100 cos 30 ডিগ্রি মাইনাস ঘর্ষণ বল ডিভাইডেড বস্তুর ভর, ক্যালকুলেশন করলে আমরা ত্বরণ পেয়ে গেলাম। আর ত্বরণ পেয়ে গেলে বাকি জিনিসগুলো বের করতে পারবে। ক্লিয়ার কিনা একটু বলো। দেখো এই ক্ষেত্রে কিন্তু আমরা কিভাবে প্রতিক্রিয়া বল বের করা শিখলাম, ত্বরণ বের করা শিখলাম, এবং ঘর্ষণ বল বের করে সেখান থেকে অ্যাক্সেলারেশন বের করা শিখলাম। আর অ্যাক্সেলারেশন ত্বরণ বের করার সিস্টেমটা একই স্যার, হ্যাঁ, দুইটাই ত্বরণ বের করার সিস্টেম সেম, কিন্তু দেখো শুধু উপরের টুকু আলাদা, ওই যে সমীকরণগুলোতে একটু পরিবর্তন হচ্ছে। এফ কে এর সিস্টেম বের করাটা আলাদা আলাদা। হ্যাঁ, এখানে এ ওয়াই সমান 0 হতে কিভাবে স্যার? এ ওয়াই মানে উলম্ব, বস্তুটা তো উপরের দিকে লাফ দিয়ে গতিশীল হয় নাই, বস্তু তল বরাবর গতিশীল। তার মানে উলম্ব বরাবর তার কোনো গতি নাই, অ্যাক্সেলারেশন নাই, এই জন্য উলম্ব ত্বরণ শূন্য, এ ওয়াই ইকুয়াল টু 0। বস্তুটা আনুভূমিক তলের উপরে গতিশীল, তার মানে শুধু আনুভূমিক অ্যাক্সেলারেশন আছে কিন্তু উলম্ব অ্যাক্সেলারেশন নাই, এই জন্য এ ওয়াই ইকুয়াল টু 0 লেখা হয়েছে এই যে এই জায়গাগুলোতে। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বল। স্যার এখানে বলটা তো স্যার মানে তির্যক ভাবে করা হয়েছে, প্রয়োগ করা হয়েছে, তাহলে স্যার ত্বরণটা স্যার মানে আনুভূমিক আর উলম্ব দুই ক্ষেত্রে থাকবে না? না না না, এক্ষেত্রে তোমার এই বস্তুটা যে তলের উপরে গতিশীল সেই বরাবর অ্যাক্সেলারেশন থাকবে। আচ্ছা তুমি বলো তো, এখন তুমি নিজেই বলো, এই যে সামেশন এফ, খেয়াল করো আমি যে টিক চিহ্ন দিলাম, এই যে সামেশন এফ, বলো তো এটা কোন বরাবর তুমি এই সূত্রটা লিখেছো বলো তো? এটা কি উলম্ব বরাবর লিখেছো নাকি আনুভূমিক বরাবর? বলো। আনুভূমিক বরাবর। তাহলে আনুভূমিক বরাবর গতিশীল হবে, উলম্ব বরাবর তার কোনো ত্বরণ থাকবে না। ও জি স্যার। এই সমীকরণটা হচ্ছে আনুভূমিক বরাবর লেখা হয়েছে। সমস্ত বল এই স্যার স্যার এই ঘটনাটা কি ওই যে লন রোলার, স্যার এই ঘটনা লন রোলার টেনে নেওয়ার মতো ঘটনার মতো না স্যার, ওই যে ভেক্টরি ছিল? হ্যাঁ, লন রোলার টেনে নেওয়ার ক্ষেত্রেই তো, সেই ক্ষেত্রে তো এই যে প্রতিক্রিয়া বলের মানগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই প্রতিক্রিয়া বলের মানটা কেন চেঞ্জ হয়ে যাচ্ছে? কেননা এই যে তোমার এফ সাইন থিটাটা মাইনাস হয়ে যাচ্ছে, ওটার মতোই ঘটনা অনেকটা। এক্ষেত্রে তোমার, এক্ষেত্রে দেখো আমি যদিও মান আলাদা করে দিয়েছি। আচ্ছা এখন হ্যাঁ বলো তো দেখি। হ্যাঁ, যেহেতু তুমি বললে, এই ক্ষেত্রে আমার কার্সরটা আবারও ব্লক হয়ে যাচ্ছে। আচ্ছা প্রথম চিত্রে দেখো আমরা এখানে আনুভূমিক বরাবর বল প্রয়োগ করেছিলাম 100 নিউটন, এই ক্ষেত্রে 100 নিউটন বল প্রয়োগ করা হলো। এখন বলো তো প্রতিক্রিয়া বল বেশি কোথায় বলো, এখন উপরেরটাই না নিচেরটাই? উপরে দেখো আর ইকুয়াল টু 196, উপরেরটাতে হবে স্যার বেশি, উপরেরটাই। আর নিচেরটার ক্ষেত্রে বেশি স্যার। নিচেরটার ক্ষেত্রে 146। কেন বেশি হচ্ছে, কেন? তাহলে নিচেরটা হালকা অনুভূত হচ্ছে, কেন হালকা অনুভূত হচ্ছে সেটাই তো লন রোলারটার স্যার গতি। উপরেরটার ক্ষেত্রে স্যার এই যে সাইন অ্যাঙ্গেলটা যোগ হচ্ছে স্যার, বলের সাইন অ্যাঙ্গেলটা, হ্যাঁ এই যে এফ সাইন 30 যোগ হওয়ার কারণে এফ সাইন থিটাটা এমজি থেকে মাইনাস হয়ে যাচ্ছে, ফলে এটা হালকা অনুভূত হচ্ছে, ফলে ঘর্ষণ বলের মান কমে যায়, আর ঘর্ষণ বলের মানটা এখানে কমে যাবে। আর ঘর্ষণ বলের মান এই ক্ষেত্রে কি হচ্ছে, ঘর্ষণ বলের মানটা কমে যাচ্ছে। ঠিক আছে? জি স্যার, আর উপরেরটাতে ওটাও থাকে, যার কারণে এটা বেশি বিয়োগ হয় না ওটা। হ্যাঁ আচ্ছা, এবার আরেকটা কনসেপ্ট সময়, হ্যাঁ বলো, বুঝি নাই। মানে সেখানেও স্যার ভেক্টর ইউজ হচ্ছে দেখতে পাচ্ছি। ভেক্টর সবসময় ইউজ হবে, এটা কখনো ভুলে যাবে না। ভেক্টরের জ্ঞানটা যদি তোমার ক্লিয়ার না থাকে তাহলে তুমি ভবিষ্যতে আগাইতে পারবে না, এটা সবসময় মনে রাখবে। আচ্ছা পরবর্তীতে আর একটা অঙ্ক আমি নিয়ে আসছি এই চিত্র থেকেই কি বলা হলো, 4 সেকেন্ড পরে প্রযুক্ত বল সরিয়ে নিলে বস্তুটি থেমে যাবার আগে কত দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা 4 সেকেন্ড পরে আমরা কি করছি, প্রযুক্ত বলটা সরিয়ে নিব। প্রযুক্ত বল মানে কোনটা বলো? প্রযুক্ত বল মানে এই যে 100 নিউটন বলটা, 100 নিউটন বলটা আমরা সরিয়ে নিব। তো বলো তো প্রযুক্ত বল সরিয়ে নিলে বস্তু কিন্তু কত সেকেন্ড পরে সরিয়ে নিচ্ছ? 4 সেকেন্ড পরে। খেয়াল করো, তাহলে 4 সেকেন্ড পরে বস্তুটার একটা বেগ অর্জিত হবে। দেখো আমি চিত্রে কিন্তু দেখানোর চেষ্টা করেছি, এই যে ইনিশিয়ালি বস্তুটা এখানে ছিল আদি বেগ 0, 4 সেকেন্ড পরে তার বেগ হয়েছে দেখো 14.4 মিটার পার সেকেন্ড, এবং 4 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করেছে সেটা কিন্তু আমরা এখানে ক্যালকুলেশন করে বের করেছি। এখন এই অবস্থায় কি করা হলো, এই অবস্থানে যখন বস্তুটি ছিল তখন প্রযুক্ত বল সরিয়ে নেওয়া হলো। আচ্ছা বলো তো প্রযুক্ত বল সরিয়ে নিলে কিন্তু এখানে আরেকটা বল আছে, সেটা কোন বল বলো? ঘর্ষণ বল। ভেরি গুড, ঘর্ষণ বল। তাহলে দেখো তো আমরা এটাকে, হ্যাঁ আমরা দেখো তো এটাকে লিখতে পারি না কিনা, সামেশন এফ ইকুয়াল টু প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। আচ্ছা তো এখন কিন্তু প্রযুক্ত বলটা কিন্তু নাই,
আচ্ছা, আগে আমরা সমীকরণটা তৈরি করে নিই। সামেশন এফ মানে কি লিখতে পারি আমরা? এম এ প্রাইম, ত্বরণ কিন্তু আর আগেরটা থাকবে না, খেয়াল করবে। ত্বরণ কিন্তু আগে ছিল প্রযুক্ত বল থাকাকালীন ত্বরণ ছিল 3.6, এখন তো প্রযুক্ত বল নাই, ঘর্ষণ বল আছে, বস্তুর গতি হ্রাস পাবে, মন্দন হবে ঘর্ষণ বলের কারণে। তাহলে আমরা এই জন্য ত্বরণ আলাদা হবে, এই জন্য নামকরণ করেছি এ প্রাইম। তাহলে ফাইনালি আমরা এ প্রাইম ইকুয়াল টু পেয়ে যাচ্ছি এইটা। এখন বলো তো এই যে এফ প্রযুক্ত বল, খেয়াল করো অ্যাপ্লাইড ফোর্স, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাপ্লাইড ফোর্স? প্রযুক্ত বল তো নাই, জিরো স্যার, কারণ এটা সরিয়ে নেওয়া হয়েছে। জিরো হবে, শুধু কোন বলটা আছে? ঘর্ষণ বল। তো ঘর্ষণ বল এই যে আমরা ক্যালকুলেশন করেছি উপরে অঙ্ক, এই যে 14.6, ওই বলটা এখানে অ্যাপ্লাই করবে। আচ্ছা, তো ঘর্ষণ বল ক্যালকুলেশন করলে আমরা দেখো তোমার মন্দনটা পেয়ে গেছি। এবারে মন্দন পেয়ে গেলে তো আমরা কত দূরত্বে যাব? এখন দেখো এই অবস্থায় যখন ছিল তখন কিন্তু তুমি প্রযুক্ত বল অপসারণ করেছো, তাহলে কত দূরত্বে গিয়ে সে থেমে যাবে? থেমে যাওয়ার আগে কত দূরত্ব অতিক্রম করবে? থেমে গেলে শেষ বেগ কত হবে? 0 হবে। তাহলে এটার ক্ষেত্রে, দ্বিতীয়টার ক্ষেত্রে আদিবেগ কিন্তু কত বলো? দ্বিতীয় অংশটার জন্য আদিবেগ কোনটা? 14.4, 14.4, আর শেষ বেগ হচ্ছে 0। আর এই ক্ষেত্রে আমরা মন্দন পেয়ে গেছি, তাহলে এই সমীকরণ ব্যবহার করে আমরা কত দূরত্ব অতিক্রম করে থেমে যাবে পেয়ে যাব। দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা। এমসিকিউ মানে এটা সৃজনশীল একটা প্রশ্ন, এটা একটু মনে রাখবে। হ্যাঁ, আচ্ছা, 1 মিনিটেরও কম সময় আছে, বলো। স্যার আমাদের সিলেবাস কতটুকু? সিলেবাস আমি বলে দিয়েছি তোমাদের, একজন বন্ধু তোমাদের গ্রুপে বলে দিবে। এটা একই জিনিস বারবার বলে সময়টা নষ্ট করো না। এবারে দেখো প্রয়োগ নাম্বার 4। আচ্ছা, প্রয়োগ নাম্বার 4-এ এখন কি দেখা যাচ্ছে এখানে নিজেরা একটু বলো। এটা কি মানে আনুভূমিক তল নাকি আনত তল? আনত তল স্যার, থিটা কোণে আনত। স্যার ওই যে মার্বেল গড়িয়ে পড়ার, হ্যাঁ, স্লাইডিং তল, আনত তল এটাকে বলে। ইনক্লাইন্ড প্লেন বলা হয় এটা ইংলিশে, ইনক্লাইন্ড প্লেন। আচ্ছা, তো আনত তলের উপরে এখানে একটা বস্তু স্থাপন করা হয়েছে। এখন এই বস্তুটা কত অ্যাঙ্গেলে আনত আছে সেই অ্যাঙ্গেলটা এখানে নামকরণ করা হয়েছে থেটা। আচ্ছা, এটা থেটা, এটা 90 ডিগ্রি। তাহলে উপরের এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 মাইনাস থেটা। এটা জ্যামিতিক জ্ঞান তো তোমরা নিজেরা পারবে। এখন এই বস্তুটার ওজন কোন দিকে কাজ করবে? খাড়া নিচের দিকে কাজ করবে। এখন এই অ্যাঙ্গেলটা থেটা হলে এই অ্যাঙ্গেলটা থেটা হয় কেন? কে পারবে একটু বলো? সময় যদিও নাই, আজকে হয়তো কেটে যাবে, আগামী দিনে করতে হবে। তো যতটুকু সময় আছে একটু বলো। এটা সদিশতার মাধ্যমে দেখানো যাবে স্যার। আচ্ছা, বলো তো এই অ্যাঙ্গেলটা কত? বলো এই অ্যাঙ্গেলটা কত? 90 মাইনাস থেটা। 90 মাইনাস থিটা। তাহলে আমার খেয়াল করো এই অ্যাঙ্গেলটা কত? জ্যামিতিক জ্ঞান। এটাও 90 মাইনাস থিটা হবে। এটাও 90 মাইনাস থিটা। এই টোটাল